সুপ্রিয় দর্শক মণ্ডলী, হাতিল আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর বদিউল আলম মজুমদার, সুজন সম্পাদক। এছাড়াও অন্য পরিচয় আছে, সবাই তাকে চেনেন জানেন। আজকে কথা বলবো, তবে আজকে কাগজের শিরোনাম যা দেখছিলাম তাতে শুধু ভাঙ্গার শব্দ। বাংলাদেশ প্রতিদিন সেটাই করেছে, দিনভর শুধুই ভাঙ্গার শব্দ। আর বিশ্বনন্দিত এক মহানায়কই আজ দেশের আলোক পত্রিকা। মানব জমিন, সারা দেশে সিরিজ ভাঙচুর, আগুন। নতুন বন্দোবস্তে আমরা ভাঙ্গার চেয়ে গড়ার গুরুত্ব দিতে চাই, মাহফুজ আলম। আমার দেশ খুবই পুড়ছে আওয়ামী স্থাপনা, দেশ রূপান্তর। ৩২ নম্বর বাড়ি শুধুই ধ্বংসস্তূপ, নির্বাচন হতে পারে বছরের শেষ দিকে। খবরের কাগজ, ৩২ নম্বরের বাড়ি এখন ধ্বংসস্তূপ। মেঘালয়ে মন্ত্রণালয়ে ভারতীয় হাইকমিশনারকে তলব। কালবেলা মাটিতে মিশে গেল ৩২। আদালত অঙ্গনে রাজনীতি করা যাবে না। ইনকিলাব, দ্রোহের আগুনে ধ্বংসস্তূপ। ধানমন্ডি ৩২। নির্বাচন হবে সুনির্দিষ্টভাবে, বিএনপি ক্ষমতায় আসবে ইনশাল্লাহ। সময়ের আলো, ক্ষোভের আগুন এবার দেশ জুড়ে। হাসিনার উস্কানির জেরে জনগণের ক্রোধের বহিঃপ্রকাশ ৩২ নম্বরে। করতোয়া হাসিনার বিবৃতিতে বিশৃঙ্খলা, ভারতের হাইকমিশনারকে ডেকে গুরুতর আপত্তি জানালো ঢাকা। টিভিএস ফ্রাইডে, হাউজেস অব কাদের, আমু, হানিফ ব্রান্ড ভ্যান্ডালাইজড। ভাঙ্গার খবর, গড়ার খবর নেই আজকের পত্রিকায়। সংবাদ মাধ্যমে এইগুলোই শিরোনাম হচ্ছে। আপনি কিভাবে দেখছেন? অনেক ধন্যবাদ মতি ভাই। জি। তো মার্কিন যুক্তরাষ্ট্র একটা উৎসব করে, তারা বলে ডেমোলিশন ডার্বি। তারা সেখানে এই যে পুরানো গাড়ি একত্রিত করে সেটাই ভাঙচুর করে, ওটাই আনন্দ, ওটাই উৎসব, ওটাই তাদের জন্য একটা যে বড় খবর, আনন্দ। হ্যাঁ, তা আমরা যেন সেই রকম একটা উৎসবে মেতেছি। আমাদের সাবেক স্বৈরাচারী সরকার, তারা তো ডেমোলিশন ডার্বি ঘটিয়ে গিয়েছে। তারা আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। তারা এই দেশটাকে দুর্নীতি দুর্বৃত্তায়নের স্বর্গরাজ্যে পরিণত করেছে, আমাদের ব্যাপক লুটপাট করেছে এবং খুন খারাপি করেছেই। তো তারা যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তারা ধ্বংসের উৎসব চালিয়েছে। তো এখন সেটা এখনও তারা চালাচ্ছে, উস্কানি দিচ্ছে। এবং এই উস্কানিটা মনে হয় যেন এই তাদের উস্কানি দিয়ে যেটা ঘটানোর চেষ্টা করছে, তারা যেন সফল হচ্ছে। তো আমার মনে হয় আমাদেরকে চিন্তা করা দরকার যে যারা উস্কানি দিচ্ছে, যারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে, এখনও ধ্বংসযজ্ঞ চালাচ্ছে পরোক্ষভাবে, তাদের সাথে আমাদের সায় দেয়া, এটা কি আমাদের জন্য দীর্ঘমেয়াদীভাবে আমাদের কল্যাণ বয়ে আনবে কিনা? আমাদের স্বার্থের কথা আমরা চিন্তা করতে হবে, ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে। আমাদের ওই যে একজন উপদেষ্টা যেটা বলেছেন মাহফুজ, যে আমাদের গড়তে হবে, গড়ার রাজনীতি করতে হবে। অবশ্যই যারা অন্যায় করেছে, যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, খুন খারাপি করেছে, লুটপাট করেছে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, তাদেরকে ন্যায় বিচারের মাধ্যমে শাস্তি দিতে হবে নিঃসন্দেহে। ওর থেকে কোনো সরে আসার কোনো রকম সুযোগ নেই। কিন্তু একই সাথে আমরা কি ভাঙ্গার রাজনীতিতে জড়াবো কি না, আমাদের আজকে খুব নিজেদেরকে এটা শক্তভাবে জিজ্ঞেস করা দরকার। এটা কি আমাদের জন্য ভালো হবে কি না? তো আমার মনে হয় আমি আশা করি, আমি নিশ্চিত যে ইংরেজিতে যেটাই বলে কুল হেডস উইল প্রিভেইল, যে আমাদের যে কি বলে রেশনাল থিঙ্কিং, সেই রেশনাল থিঙ্কিং আশা করি যে এখানে কার্যকারিতা প্রদর্শন করবে। ধ্বংস দিয়ে কি আপনি ধ্বংস মোকাবেলা করবেন? না, ধ্বংস দিয়ে ওই যে আমার মনে হয় গান্ধী বলেছিলেন, এই যে আমরা যদি ইফ উই ফাইট ফায়ার উইথ ফায়ার উই এন্ড আপ উইথ অ্যাশেস। আর আমরা একটা চোখের পরিবর্তে যদি আরেকটা চোখ নিতে যাই, তাহলে কিন্তু আমরা উভয় অন্ধ। তো এটা কিন্তু এই ধ্বংসের রাজনীতির পরিণতি কিন্তু সৃষ্টি নয়, খুব একটা ভালো হয় না। তো খুব ভালো হয় না পরিণতি। তবে একই সাথে আমরা কোনোভাবেই যেন যারা অন্যায় করেছে
তাদেরকে তাদের দোষও যেন না হই এবং কোনোভাবেই তাদেরকে যেন পার পেয়ে যেতে সহায়তা না করি, কোনোভাবেই তারা যাতে বিচারের আওতায় না আসতে পারে সেই ব্যাপারে যেন কোনো বাধা সৃষ্টি না করি। বাংলায় একটা কথা আছে যে আপনি হেরে গেলেন তো মানে রেগে গেলেন তো হেরে গেলেন। তো আপনার এখন যেটা আপনি বলছেন সেটা এটার সাথে আমি একমত, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এখন যে রাজনীতি যেভাবে চলছে ধ্বংসস্তূপ, এটা তো এই হেডলাইনগুলো তো আমাদের জন্য মোটেই সুখকর না। আমাদের জন্য সুখকর না, আমাদের জন্য আমাদের তো একে তো আমাদের ঘুরতে হবে, আমাদের সম্পদ, হ্যাঁ তারা এটা ব্যক্তি মালিকানা হতে পারে কিন্তু কোনো কোনো আবার ব্যক্তি মালিকানাও নাই, কিন্তু এটা জাতির সম্পদ, আমাদের জাতির অ্যাসেট, ওকে, তাদের ব্যক্তি মালিকানা হতে পারে। আর তাছাড়া আমরা না যদি গড়ি তাহলে আমরা সামনের দিকে এগোতে পারবো না। আমরা ধ্বংসের রাজনীতির পরিবর্তে সৃষ্টির রাজনীতি, উন্নয়নের রাজনীতি, আমরা সেই রাজনীতি করতে হবে, প্রতিহিংসা প্রতিশোধ নয়। অবশ্যই আমাদের তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, তাদেরকে আমি আবারও বলছি কোনোভাবে তাদেরকে ছাড় দেওয়ার, তারা যে অন্যায় করেছে, অপরাধ করেছে, যেরকম লুণ্ঠন করেছে, এর থেকে তাদের রেহাই দেওয়া কোনোভাবেই কাঙ্ক্ষিত হবে না। বাট কিন্তু আমরা যেন তাদের উস্কানিতে যেন আমরা যেন পানা দেই। জি, অনেক ধন্যবাদ। এখন আসি আপনার নির্বাচন নিয়ে। আপনি তো নির্বাচন সংক্রান্ত কমিশনের চেয়ারম্যান ছিলেন, রিপোর্টটা আজ বোধ হয় আপনারা রিপোর্ট জমা দিবেন আনুষ্ঠানিকভাবে, সেটা কয়েকদিন আগেও আপনারা দিয়েছেন। জি, কি থাকছে রিপোর্টে? আমরা রিপোর্টটা কিন্তু গত মাসের শেষেই দিয়েছি। তো এখানে কিছুটা ওই যে আমাদের পরিচালিত করে আমরা চূড়ান্ত রিপোর্টটা দিচ্ছি, কিন্তু আমাদের রিপোর্টে আমরা যেই সুপারিশগুলো করেছি এগুলো এর মধ্যেই প্রকাশিত হয়েছে, আমাদের ওয়েবসাইটে আছে, সরকারি ওয়েবসাইটে আছে, সবাই জানে। আমরা মোটা দাগে কয়েকটা জিনিস করার চেষ্টা করছি। আমাদের নির্বাচনী ব্যবস্থা ভেঙে পড়েছে, আমাদের নির্বাসনে চলে গিয়েছে, আমি নির্বাসনে ছুড়ে ফেলে দেওয়া হয়েছে, আমি আগে বহুবার বলেছি কথা, এবং আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটা অকার্যকর হয়ে পড়েছে। তো এর অনেকগুলো কারণ আছে। একটা কারণ হলো দুর্বৃত্তায়ন। আমাদের নির্বাচনী অঙ্গন দুর্বৃত্তদের কবলে ওই যে পড়েছে, দুর্বৃত্তায়িত, নির্বাচনী অঙ্গন চরমভাবে দুর্বৃত্তায়িত। ঠিক তেমনিভাবে আমার রাজনীতিও দুর্বৃত্তায়িত। জি, তো এই দুর্বৃত্তদের কবলে পড়েছে ওটা। আর একটা হলো টাকা, যে টাকার অশুভ খেলা, টাকার খেলা, এবং বিশেষত মনোনয়ন বাণিজ্য। টাকা নির্বাচনে টাকা ব্যয় হয়, কিন্তু দুইভাবে ব্যয় হয়, একটা দৃশ্যমানভাবে, একটা অদৃশ্যভাবে। কিন্তু আমি অদৃশ্য ব্যয়ের কথা বলছি, যেটা দেখি না, শুনি, দেখা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু ওটার প্রভাব ভয়ানক। কারণ এই টাকার প্রভাব এবং মনোনয়ন বাণিজ্যের কারণেই কিন্তু আমাদের সংসদ হয়ে গিয়েছিল যে এফবিসিসি এর বর্ধিত অংশের মতো। আর এই দুর্বৃত্তায়নের ফসলে কিন্তু এই যেটা ঘটেছে, এই পুরো সরকারকে দানবে পরিণত করেছে। তো আমরা যেটা করার চেষ্টা করেছি, আমরা নির্বাচনী অঙ্গন থেকে নির্বাচনে দাঁড়ানোর জন্য যে সকল মানদণ্ড এবং আরও অনেকগুলো বিধিনিষেধ, এগুলো আমরা পাকাপোক্ত করার চেষ্টা করেছি যাতে দুর্বৃত্তকে দূরে রাখা যায়। একইভাবে আমরা ধরেন যেমন একটা উদাহরণ দেই, না এই দুর্বৃত্তদের কথা বলছেন, দুর্বৃত্তায়ন বলছেন, এগুলোর প্রোটেকশন তো দেয় রাজনৈতিক দল। হ্যাঁ, এক্স্যাক্টলি, সেখানে আসছি। ওকে, তো এটা রাজনৈতিক দল যদি প্রোটেকশন দেয় তাহলে ওটা পণ্ডশ্রম। তো তাহলে রাজনৈতিক দলেও যাতে দুর্বৃত্তরা আঁকড়া না কাটতে পারে, এবং এর মধ্যে তো আঁকড়া গেড়েছে আমরা জানি, তো সেখান থেকে যদি মূল উৎপাদন করা না যায় তাহলে কিন্তু ওই যে আমরা খুব একটা বেশি দূর সফলতা অর্জন করতে পারবো না, বেশি সফলতা অর্জন করতে পারবো না। তো ওখান থেকেও যারা যেসব দুর্বৃত্তরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, তারা যেন রাজনৈতিক দলেও না থাকতে পারে, সেই রকম বিধিবিধান করার চেষ্টা করছি। তারপর একই সাথে আরেকটা হলো আমরা যেটা করার চেষ্টা করছি, নির্বাচন করার দায়িত্ব যে কাস্টোডিয়ান বলতে পারেন, যে নির্বাচন কমিশন, এই প্রতিষ্ঠানটাই সৃষ্টিই করা হয়েছে নির্বাচন পরিচালনা করার জন্য সংবিধানের 158 অনুচ্ছেদ অনুযায়ী, এবং এই প্রতিষ্ঠানটাকে শক্তিশালী করা দরকার। তবে এই প্রতিষ্ঠান শক্তিশালী আছে,
আইন কানুন বিধিবিধানের দিক থেকে যথেষ্ট শক্তিশালী আছে। ইনফ্যাক্ট আমাদের উচ্চ আদালতের রায় আছে নির্বাচন কমিশনের ইনহেরেন্ট পাওয়ার, অন্তর্নিহিত ক্ষমতা আছে, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের খাতিরে তারা প্রয়োজনে আইন কানুন বিধিবিধানের সাথে সংযোজন করতে পারে। উচ্চ আদালতের রায়, এটাও আইন বিগত 25 বছর ধরে তো আপনারা এই স্লোগানই দিচ্ছেন। কিন্তু সমস্যা হলো যেই সব ব্যক্তিদেরকে নিয়োগ দেওয়া হয়েছে সেই সব সঠিক ব্যক্তি নয়। আরেকটা হলো তাদের দায়বদ্ধতা ছিল না, তারা অন্যায় করে এই ক্ষমতা। আগের কমিশনের কথা, আগের কমিশনের কথা বলছি। তো আমরা যেটা করার চেষ্টা করছি, যাতে আমরা আইন কানুন বিধিবিধানটাকে আমরা এমনভাবে বিন্যস্ত করার চেষ্টা করছি, আমরা নির্বাচন কমিশনের জন্য একটা আইনের খসড়া করেছি, যাতে সঠিক ব্যক্তিরা নির্বাচন কমিশনে নিয়োগ পায় এবং তারা যাতে তাদের ক্ষমতা, দায়বদ্ধতা এবং একই সাথে তাদের অধিকার, তাদের সব কিছু আমরা সুস্পষ্ট করে দিয়েছি, যাতে এই প্রতিষ্ঠানটা, শক্তিশালী প্রতিষ্ঠানটা যাতে কার্যকারিতা প্রদর্শন করতে পারে। এটা তো একই সাথে যে সীমাহীন ক্ষমতা, কোনো রকম দায়বদ্ধতাহীন ক্ষমতা, এটা ওই যে চরম স্বচ্ছাচারিতার নামান্তর। এটা ওই বহু পুরনো কথা, জেমস মেডিসন থেকে মন্টেস্কো সেই সব পণ্ডিত বহুকাল থেকে বলে গিয়েছেন। তো আমরা যেটা করার চেষ্টা করেছি, নির্বাচন কমিশনের সম্পূর্ণ স্বাধীনতা থাকবে, যেমন তাদের নির্বাচনী ব্যয় এটা প্রজাতন্ত্রের যে কনসলিডেটেড ফান্ড আছে ওটার উপর দায়যুক্ত হবে, তার মানে ওটার উপর বিধিনিষেধ সৃষ্টি করতে পারবে না। বর্তমানে নির্বাচন কমিশন কিন্তু এক অর্থে দায়বদ্ধ আমাদের নির্বাহী বিভাগের কাছে। তারা যে আর্থিক প্রস্তাব দেয় সেটা অর্থ মন্ত্রণালয়ে যায়। সেটা আপনারা কি ব্যাপারে কোনো সুপারিশ করেছেন? আমরা সুপারিশ করেছি যে অর্থ মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এখন মূলত যে পরোক্ষভাবে, প্রত্যক্ষভাবে না নিয়ন্ত্রণ করে। তা আমরা বলেছি যে একটা উচ্চকক্ষের একটা সংসদীয় কমিটি হবে, যদি উচ্চকক্ষ হয়, স্পিকারের নেতৃত্বে সর্বদলীয় কমিটি হবে এবং স্পেশাল কমিটি, এবং তাদের সব প্রস্তাব, আর্থিক এবং অন্যান্য প্রস্তাবগুলো ওই কমিটির কাছে যাবে এবং কমিটি এই নির্বাচন কমিশনের সাথে আলাপ আলোচনার মাধ্যমে তাদের এগুলো যৌক্তিকতা নিরূপণ করে তারা সংশ্লিষ্ট মন্ত্রণালয় কিংবা যেখানেই পাঠানো দরকার যাতে এটা বাস্তবায়ন হয় সেই ব্যবস্থা নেবে। তো তাদেরকে আমরা যে বর্তমানে যে নির্বাহী বিভাগের কাছে তাদের পরোক্ষভাবে দায়বদ্ধ, সেটার থেকে মুক্ত করে তাদেরকে আমরা স্বাধীনতা দেওয়ার চেষ্টা করেছি। এবং একই সাথে আরেকটা জিনিস আমরা যুক্ত করেছি, যে স্বাধীনতা দেওয়ার, তাদেরকে যাতে স্বাধীনভাবে কাজ করে। আরও নির্বাচনের সময় যে কোনো সিদ্ধান্ত, নির্বাহী বিভাগের যে কোনো সিদ্ধান্ত যেটা নির্বাচনকে প্রভাবিত করতে পারে, সেই সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে নির্বাচন কমিশনের নিতে হবে, অনুমতি নিতে হবে, সেই বিধানও করেছে। যাতে এটা নির্বাহী বিভাগ যে কোনো সিদ্ধান্ত নেয় যেটা নির্বাচনকে প্রভাবিত করতে পারে, সেই সিদ্ধান্ত নেওয়ার আগে নির্বাচন কমিশনের নিতে হবে, অনুমতি নিতে হবে, তা না হলে তারা করতে পারবে না। তো এটাকে ক্ষমতায়িত করা, কিন্তু অ্যাট দ্য সেম টাইম একইভাবে ধরেন এই ক্ষমতায়িত করা, কিন্তু ক্ষমতার উল্টা দিক হলো ক্ষমতার বৈশিষ্ট্য, অনেকগুলো বৈশিষ্ট্য আছে। একটা বৈশিষ্ট্য হলো ক্ষমতা যেখানে সেখানে কুক্ষিগত হওয়ার সম্ভাবনা। ক্ষমতার ধর্মই তাই, ক্ষমতা অনেক কুক্ষিগত হওয়া, ক্ষমতা অনেক অপব্যবহার হওয়া। তো এই জন্যই কিন্তু দায়বদ্ধতা দরকার, এই জন্যই নজরদায়িত্ব দরকার। পুরো গণতান্ত্রিক কাঠামোটাই কিন্তু নজরদায়িত্ব। ওই 3টে বিভাগ, একটা বিভাগের উপর আরেকটা বিভাগ নজরদায়িত্ব করছে, কেউ যাতে বাড়াবাড়ি করে ক্ষমতার ব্যবহার করে জনগণের অধিকার হরণ করে পার পেয়ে না যেতে পারে। তো আমরা বলেছি যে তারা বর্তমানে এই যে তারা যখন দায়িত্বে থাকে তখন তাদের একটা দায়বদ্ধতার কাঠামো আছে, যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল যেমন বিচারকদের আছে, তারা যদি কোনো অন্যায় করে তারপর রাষ্ট্রপতির মাধ্যমে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। কিন্তু তারা যদি দায়িত্বে না থাকে, তারা যেমন আমাদের গত 3টা কমিশন যারা গুরুতর অন্যায় করে গিয়েছে, তখন তাদেরকে আমরা দায়বদ্ধ করবো কীভাবে? তখন আমরা বলেছি এই কমিটি, স্পেশাল কমিটি, যদি নির্বাচনের পরে তাদের ব্যাপারে যদি কোনো রকম অভিযোগ আসে, তাহলে এই কমিটি তদন্ত করে রাষ্ট্রপতির কাছে পাঠাবে, যে যদি সুপারিশ করে যে যথাযথ ব্যবস্থা নেওয়া যায়, আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য। তো তারা যদি ক্ষমতা না থাকে, আর ক্ষমতা থাকাকালীন তো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আছে না, কিন্তু দিনের শেষে তো এটা নির্ভর করতেছে রাজনৈতিক দলের সদিচ্ছার উপর। তা তো শিওর। আরেকটা কথা বলতেছি, রাজনৈতিক দলের কোনো পরিবর্তন লক্ষ্য করছেন?
এখন আমরা আশা তো করি, ধরেন এতগুলো ব্যক্তির প্রাণ হানি ঘটেছে, 2000 মানুষ প্রাণ দিয়েছে, এবং তারা প্রাণ দিয়েছে, আমরা তো এই রকম 71 সনের পর তো আমরা দেখি নাই, বুক পেতে দিয়েছে এবং নির্ভয়ে বিনা দ্বিধায়, কোনো কিছুর প্রাপ্তির জন্য নয়, জানতো তার প্রাণ যেতে পারে, এটা করেছে, এবং এতগুলো লোক আহত হয়েছে। তো আমরা কি এদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করব? আমি আশা করি যে আমরা করব না, আমরা জাতি হিসাবে, আমাদের রাজনীতিবিদরাও করবে না, আমাদের সরকারও করবে না, আমাদের অন্যান্যরাও বিবেকবান কেউ করবে না। তো আমাদের আশা। আর আরেকটা হলো সবচেয়ে বড় যেটা ঝুঁকি, সেটা হলো এই যে অর্থ, দৃশ্যমান অর্থ, যেমন যে তারা পোস্টার করে, তারা বিভিন্ন রকম খরচ করে, এগুলোর উপর আমরা নিয়ন্ত্রণ করার আমরা ওই যে প্রস্তাব করেছি। যেমন আমরা প্রস্তাব করেছি আর কোনো পোস্টার হবে না, অন্যভাবে প্রচারণা হবে, গণমাধ্যমের মাধ্যমে, সরকারি গণমাধ্যম সবাইকে সমান সুযোগ দেবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু মনোনয়ন বাণিজ্য এটা বন্ধ করবেন কিভাবে? এটা বন্ধ করার কোনো আমাদের নির্বাচন কমিশন যে হস্তক্ষেপ করতে পারবে না, জানেন না তো। কারণ আপনি তো জানতে হবে, দেখতে হবে, আপনি তো এটা সম্পর্কে, উৎস সম্পর্কে আপনার ওই যে এটা তো দৃশ্যমান না, উদ্দেশ্য। হ্যাঁ, সেটাই বলছি। এখানেই হলো আমাদের বিবেক, আমাদের দায়বদ্ধতা, আমাদের চ্যালেঞ্জটা ওইখানেই। হ্যাঁ, চ্যালেঞ্জটা ওখানেই। তো আমি আশা করি, আমরা মানুষ হিসাবে আমাদের বিবেকবান, আমাদের বিবেক আছে। তা আমি আশা করি যে আমাদের রাজনীতিবিদ আমরা সকলেই দায়িত্বশীল হব। তো তাহলে কিন্তু আমরা ভালোর দিকে যাব আশা করি। আরো কয়েকটা জিনিস আমরা করেছি। যেমন একটা করেছি যে এই যে গত 3টা নির্বাচন কমিশন কি করলো, যেমন 2018-তে নির্বাচন হলো, মধ্যরাতের ভোট হয়েছে, সবাই জানি। সকালবেলা সব ঠিক, নির্বাচন ঠিক হলো। নির্বাচন কমিশনের বক্তব্য কি? নির্বাচন কমিশনের বক্তব্য হলো ওই যে রিটার্নিং অফিসাররা যে তথ্য দিয়েছে, সেই তথ্যই আমরা হাজির করেছি। তাদেরকে ওই যাদেরকে বিজয়ী ঘোষণা করেছে তারাই বিজয়ী। নির্বাচন কমিশন কিন্তু এই দায়িত্ব, তারা হলো ক্ষমতাবান, তা তাদের কোনো যেন দায় নেই। তো ওখানে আমরা বলেছি নির্বাচনের পরে, গ্যাজেট হওয়ার আগে 48 ঘন্টার মধ্যে তারা একটা সার্টিফাই করবে এই নির্বাচনটা সঠিক হয়েছে কিংবা সঠিক হয়নি, এবং সার্টিফাই করে তারা মানুষকে জানাবে, গণবিজ্ঞপ্তি দেবে। এবং কেউ যদি কোনো দল যারা নির্বাচনে অংশগ্রহণ করেছে তারা যদি সংক্ষুব্ধ হয়, তারা উচ্চ আদালতে যাবে, গিয়ে চ্যালেঞ্জ করবে, এবং উচ্চ আদালত 7 দিনের মধ্যে এটা সুরাহা করবে। আচ্ছা, তো একটা যাতে এইরকম করতে না পারে। আরেকটা আমরা আরেকটা প্রস্তাব করেছি যে যদি ধরেন এই 2024-এর মতো কিংবা 2018-র মতো, যে এটা নিশ্চিত সুষ্ঠু নির্বাচন হবে না, 2014-র মতো নির্বাচন হবে না, তখন নির্বাচন কমিশনের জন্য একটা ওয়ে আউট, তারা যেন সর্বসম্মতভাবে একটা যদি সিদ্ধান্ত নেয়, এই নির্বাচন আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে কার্যকর করবে না, আমাদের শপথ ভঙ্গ হবে। তারা শপথ করেছে যে সংবিধান সংরক্ষণ করবে, সংবিধান তো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, গণতন্ত্রের কথা বলে, তাহলে তারা রাষ্ট্রপতির মাধ্যমে একটা এই যে রেফারেন্স পাঠাতে পারবে সুপ্রিম কোর্টের মাধ্যমে, এবং 90 দিনের জন্য নির্বাচন স্থগিত করার তারা অনুমতি চাইতে পারে। পার্টিকুলার এলাকায় সব, যদি সারা দেশে, যেমন কতগুলো তাৎক্ষণিকভাবে পারবে না, তাৎক্ষণিকভাবে সেই ক্ষমতা তো আছেই। আচ্ছা, সেই ক্ষমতা তাদের আছে, তাৎক্ষণিকভাবে সেই কিছু ক্ষমতা কাজে লাগায় না। ধরেন কাজী এবাদুল্লাহ, যিনি আমাদের ভাইস প্রেসিডেন্ট ছিলেন, তিনি রায় দিয়ে গেছেন নির্বাচন কমিশন এই যে যদি নির্বাচনের সময় যদি অভিযোগ ওঠে যে কোনো রকম কারচুপির এই অনিয়মের অভিযোগ ওঠে, নির্বাচন কমিশন তদন্ত সাপেক্ষে নির্বাচন বাতিল করতে পারে, আবার পুনর্নির্বাচনের আদেশ দিতে পারে। কিন্তু এটা কেউ কোনোদিন ব্যবহার করে নাই। আপনাদের কতিপয় সুপারিশ নিয়ে ওই যে নির্বাচন কমিশনে একটা প্রতিক্রিয়া হয়েছে, এটা কেন? ওটা আমরা ওই যে ক্ষমতা, আমরা নিরঙ্কুশ ক্ষমতা চাই, কিন্তু ওই যে তারা বলে যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে তো আছেই। তো সুপ্রিম কমিশন তারপর এখন তো আমরা তো যে নুরুদ্দা কমিশনের বিরুদ্ধে কিছু করতে পারতেছি না, আউয়াল কমিশনের বিরুদ্ধে কিছু করতে পারতেছি না, জকিরউদ্দিন কমিশনের বিরুদ্ধে করতে পারছে না, তারা দায়িত্বে নাই। তো তখন যদি তারা দায়িত্বে যখন না থাকে, তখন কিন্তু এই যে
কিভাবে তাদেরকে দায়বদ্ধতাহীন ক্ষমতা স্বৈরতন্ত্রেরই নামান্তর। তো এই জিনিসটাই ইতিহাসের শিক্ষা আমাদেরকে, তো আমাদের এতদিনের যতটুকু শিখেছি, বুঝেছি, অভিজ্ঞতা যতটুকু, তো সেটা কাজে লাগিয়ে ক্ষমতায়িত করতে হবে, সাথে সাথে দায়বদ্ধতাও, যাতে ক্ষমতা যদি, এবং যেটা দুর্ভাগ্যজনক, কেউ যদি অন্যায় না করে এ তো প্রযোজ্য হবে না। আরেকটা বিষয়ে ওনাদের একটু মন খারাপ হয়েছে, আমরা বলেছি যে সীমানা নির্ধারণ। আপনি জানেন যে 2000 আগের সীমানা নির্ধারণ নিয়ে সবচেয়ে বেশি বিতর্কিত অভিযোগ ছিল, সবচেয়ে অভিযোগ, এবং এই অভিযোগটা নির্বাচন কমিশনের বিরুদ্ধেই। তো আমরা বলেছি যে নির্বাচন কমিশনের এই বিতর্ক থেকে যাদের দূরে থাকতে পারে, তারা একটা এই যে নিরপেক্ষ একটা বডির কাছে দিয়ে তারা এই সীমানাটা পুনর্নির্ধারণ করুক, যাতে তারা বিতর্কের ঊর্ধ্বে থাকে। কিন্তু তারা ওই ক্ষমতা হচ্ছে, সেই অবস্থা তো বাংলাদেশে এখনো বিরাজমান না। এটার জন্য একটা সময় লাগবে যদি আমরা সেই গণতান্ত্রিক চর্চা করতে পারি। আমরা তো পদ্ধতির পরিবর্তন করতে হবে। জি, আমরা তো ওই প্রাতিষ্ঠানিক পদ্ধতি পরিবর্তন করবে, আগে মানসিকতার পরিবর্তন। মানসিকতা আমাদের সালসা নাই। আপনার এই যে আপনি যে একটা চা আবিষ্কার করেন কিংবা সালসা আবিষ্কার করেন, যেটা আমরা সবাই খাওয়াই দিতে পারি, সবাই আমরা আমাদের মানসিকতা দৃষ্টিভঙ্গির পরিবর্তন, হাতে সময় নেই। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আপনার সবাই ভালো থাকুন। শুভরাত্রি।